প্রত্যেক সনাতনীর কাছে পুরীধাম হচ্ছে এক অত্যন্ত পবিত্রময় এবং মাহাত্ম্যপূর্ণ স্থান। প্রতিটা সনাতনীই চায় জীবনে একবার অন্তত জগন্নাথ দেবকে দর্শন করতে, পুরীধামে আসতে। তো আমরাও একাধিকবার এসেছি, এই নিয়ে আবার তৃতীয়তম। এটা তো অনেকেই জানো, আগের যে ভিডিওগুলো আমরা দিয়েছিলাম সেগুলোতেই বলে দিয়েছি। আর এই বছর অদ্রিজাকে নিয়ে প্রথমবার আসছি। যেহেতু বিয়ের পরই আমার পরপর দুবার আসা হয়ে গেছিলো, মাঝখানে অনেকটা বছরগুলো গ্যাপ হয়ে গেছে অদ্রিজা হওয়া, তাকে বড় করে তুলতে তুলতে। তো তারপরে আবার চলে এলাম প্রায় ৮-১০ বছর পরে পুরীধামে দ্বিতীয়বারের মতো। তো পুরীধামটায় এসে আমার চারপাশের পরিবেশটা এত ভালো লাগে, সত্যি কথা বলতে। পুরীধামে সেই সমুদ্রের ছলাক চলা শব্দটাই আমার কিন্তু বারবার মনে হয়, আমি বারবার ফেরত চাই। তো এই বছরে ঠিক করেছিলাম যে অদ্রিজাকে নিয়ে এসছি, তো পুরীর যে আশেপাশের লিঙ্গরাজ মন্দির বা ধবলগিরি, খণ্ডগিরি, এগুলো তো অনেকটা সময় সাপেক্ষ এবং গাড়ি করে ঘুরতে হয়। অদ্রিজা যদি অতটা জার্নি না নিতে পারে, যেহেতু গাড়িতে করে এখনও অতটা জার্নি তোর অভ্যাসটা নেই, সেই জন্য আর রিস্ক নিইনি। এবছর আমরা পুরীধামের মধ্যেই ছিলাম এবং ঠিক করে নিয়েছিলাম যে পুরীধামই শুধু ঘুরবো। এখানে অনেক কিন্তু প্রাচীন মন্দির আছে। প্রথমেই চলে গিয়েছিলাম টোটা গোপীনাথের মন্দিরে। তো টোটা গোপীনাথের মন্দিরের মাহাত্ম্য কিন্তু পুরীধামের সমসাময়িকই। পুরীধামের জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার কিছুদিন পরেই কিন্তু টোটা গোপীনাথের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এর মাহাত্ম্য কোনো অংশে কম নয়। স্বয়ং শ্রী চৈতন্য দেবেরও এখানে শোনা যায় যে সমাধি রয়েছে। তো এর বেশি ডিটেলস কিছু জানি না। আর সেখানে তো পুরোটাই ক্যামেরা করে তোলাটা নিষিদ্ধ ছিল, ছবি। সেই জন্য আমরা আর ভিডিও করিনি, কিছু ক্যামেরা নিয়ে ঢুকতেও যাইনি। যেহেতু নিষিদ্ধ থাকে, তাদের হয়তো কিছু সিকিউরিটির ব্যাপার থাকে। তো সেখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি একটা টোটো করে ওমকারেশ্বর মন্দির। অসাধারণ একটা সুন্দর মন্দির, সমস্ত দেবদেবীর এখানে পুজো হয়। তো সেটাই তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। আর সেই তো সমুদ্রের পাড়, তার পাশ থেকে যে রাস্তা, সেটা তো আছেই। মানে এই ব্যাপারটা কিন্তু পুরীতে গেলে এই আমেজটাই পাওয়া যাবে। সমুদ্রের পাড় ধরে যে রাস্তা যায়, সেখান থেকে সমুদ্রের আমেজ নিতে নিতে সমুদ্রে সেই গর্জনটা শুনতে শুনতে কিন্তু যাওয়া যায়। একটা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। তো প্রথমে আমরা ওমকারেশ্বর মন্দিরে যাওয়ার পথেই হঠাৎ একটা বিপত্তারিণী মন্দির পেয়েছিলাম। সেই বিপত্তারিণী মন্দিরে গিয়ে দেখলাম যে সাধারণত বিপত্তারিণী মন্দিরে মায়ের প্রতিমা হয় দুর্গা প্রতিমার মতো, কিন্তু এখানে কিন্তু কালী মায়ের মতো মূর্তি প্রতিমা রয়েছে। এখানে জগন্নাথ দেব এবং কালী মায়ের বেশ সম্মিলিত একটা মূর্তি আছে। সেই মূর্তি মিলিয়েই কিন্তু এখানে বিপত্তারিণী চণ্ডী মায়ের পুজো হচ্ছে। তো তোমাদেরকে সেটাই একটুখানি শেয়ার করছি। এই মন্দিরে যিনি সেবায় ছিলেন, সেই মা পাশে বসে মায়ের জন্যই মালা গাচ্ছিলেন। পুজোর জন্য তার প্রস্তুতিও চলছিল। তো আমরা যখন গেছি, আমি দূর থেকে একটুখানি ভয়ে ভয়ে মোবাইলের ছবি তুলছি, কারণ পুরীতে বেশিরভাগ মন্দিরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ আছে। তো তখন তো উনি বলছেন, এ মা, তুমি দূর থেকে দাঁড়িয়ে কেন ছবি তুলছো? যাও সামনে গিয়ে মায়ের ছবিটা তুলো, দেখবে খুব সুন্দর পরিষ্কার আসবে, নাহলে কাঁচের মধ্যে একটা আলোর রিফ্লেকশানে মায়ের ছবিটা ভালো আসবে না। তো আমি একটু কাছে গিয়ে ভালো করে ছবি তুললাম। ওনার ব্যবহার কিন্তু বেশ ভালো ছিল। পাশে কত সুন্দর আবাসিক কেন্দ্র তৈরি করে তুলছে, বেশ দোতলা 3তলা রুম হয়েছে, যাতে এখানে অনেক দর্শনার্থী বা পুরীতে যারা ভ্রমণ করতে আসে তারা এসে রাত্রেবেলা থাকতে পারে। তো অনেক গল্প গুজবই তার সাথে করছিলাম। তখনই গল্প করতে করতে জানতে পারলাম এই মন্দিরে একবার বছরে অন্নকূট বসে, তাও আবার কালী পুজোর দিন রাত্রেবেলা। তো পরের দিনকে সেখানে মহাপ্রসাদ বিতরণ হয়, সকলেই নাকি মায়ের প্রসাদ নেয়। তো এই বছর তো আর হবে না, কারণ আমরা কালী পুজোর দিনই রাত্রেবেলা ট্রেন ধরে চলে এসেছি। তাই মায়ের প্রসাদ থেকে হয়তো এবছর বঞ্চিত হলাম। তবে সেখানে প্রসাদী আশীর্বাদ হিসেবে কিছু ফুল থাকে আর একটু বাতাসা থাকে, যে প্রত্যেক দর্শনার্থী যেন খালি মুখে না যায়। তো সেখান থেকে মায়ের প্রসাদ হিসেবে একটু বাতাসা আর একটু ফুল মাথায় ছুঁয়ে বেরিয়ে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ওমকারেশ্বর মন্দিরের দিকে। তো দেখো, আস্তে আস্তে আমরা পুরী থেকে একটু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, একটু গ্রাম্য এলাকাটা কিন্তু খুব সুন্দর। দেখো আস্তে আস্তে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তুলছে পুরীর শহরটাকে। তো এবার আমরা একদম মেন রোডের ওপরে আমাদের যে গাড়িটা ছিল, সেই গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে এবারে যাচ্ছি আমরা পুরীর মন্দিরে, ওমকারেশ্বর মন্দিরের দিকে। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু বেশ একটা রোমহর্ষক ব্যাপারটা আছে, কারণ অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক লোকজন আছে, আর পরিবেশটাও বেশ পুরনো দিনের। সেই জন্য না মানে বেশি আনন্দ হচ্ছে। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক না, সেখানে পুরীর তো লোকজন থাকে, উড়িষ্যার লোকজনও তো আছে, আবার অন্ধ্রপ্রদেশেরও অনেক দর্শনার্থীরা এখানে দর্শন করতে আসেন। তো দেখো কত সুন্দর কারুকার্য মন্দিরের ভিতরে রয়েছে, সেটা মানে না দেখলে বলার মতো না। অনেক মানে মূর্তি তৈরি করা হয়েছে, পাথরের হোক সিমেন্টের হোক, মানে
কারুকার্য অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, আর খুব সুন্দর নানা রকম কালারফুল, মানে চোখ জুড়িয়ে শুধু দেখতেই হয় এই মন্দিরের কারুকার্যগুলো। তো আমরা ভালো করে এই মন্দিরের কারুকার্যগুলো দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে কী সুন্দর, কী অপরূপ হয়েছে। তো এখানে কিন্তু সব রকমেরই মন্দির, মানে সব দেবতাদেরই মন্দির রয়েছে। লক্ষ্মীনারায়ণের থেকে শুরু করে শিব, নৃসিংহদেব, মা কালী, মা শীতলা, মা মনসা, এবং একটা সাইডে রয়েছে যেখানে 108 শিবের রূপ আছে। সেই প্রত্যেকটা শিবের এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হয়েছে এবং প্রতিদিন ওই 108 শিবলিঙ্গের পুজো করা হয়। তো তোমাদের সাথে তো সেটা একটু শেয়ার করবো, তোমরা অবশ্যই থেকো। সেই সাথে কিন্তু জগন্নাথ দেবের একটা চক্রও আছে। সেই চক্রও কিন্তু এখানে অনেকেই আছে যারা হাত দিয়ে ঘুরিয়েও সেই চক্রর অনুভূতিটা নিচ্ছে। অপূর্ব সুন্দর তার অভিজ্ঞতা। এছাড়াও ঝুলনের সময় যে রাধাকৃষ্ণ দোলে, সেই একটা ব্যাপারও আছে এখানে। তারপরে কচ্ছপ আছে একটা ছোট্ট পুল মতো করে, অনেক সুন্দর মন্দিরটার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। বজরংবলীর মন্দির আছে, আর বেশ ভালো লাগবে আর কি। ওখানে আবার ব্যাটারি সিস্টেমে ছোটদের জন্য গাড়িও আছে, যারা গাড়িতে করে, অনেক বাচ্চা থাকে হাঁটতে চায় না, গাড়িতে করে একটু ঘুরেও রাখতে পারে, গাইডও আছে সেখানে। সেটা হচ্ছে যে এখানে এই যে রাধাকৃষ্ণের একটা দোলনায় ঝোলা, মানে ঝুলনের প্রতিকৃতি দিয়ে একটা মূর্তি রয়েছে এবং তার চারপাশে একটা ছোট্ট পুলের মতো আছে, আর অনেক কচ্ছপ আছে ওর মধ্যে ছোট বড় মিলিয়ে। তো ফার্স্ট টাইম অদ্রিজা কচ্ছপগুলো দেখে, মানে এতদিন সে বইতে দেখেছিল, তো জলের মধ্যে যখন জ্যান্ত কচ্ছপগুলো দেখেছে এখন তো কান্নাকাটি শুরু করেছে যে আমাকে দুটো তুলে দাও, আমি বাড়ি নিয়ে যাব। তো কিছুতেই তাকে বোঝানো যাচ্ছিল না যে এই কচ্ছপগুলো নিয়ে গেলে নিয়ে যাওয়ার মতো নয়। বলছে তাহলে আমাকে তুলে দাও, আমি বাড়ি নিয়ে গিয়ে কচ্ছপ পুষবো। মানে ও যা নতুন নতুন পশু পাখি যা দেখে সবই বাড়িতে নিয়ে আসতে চায় এবং সেই নিয়ে পুষতে চায়। তো একজন পাশে পুরোহিত ছিল, তিনি বলছে এগুলো নিয়ে গেলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। তো এইটা বলার পরে জানি না কি মনে হলো, তারপরে সে আস্তে আস্তে মনটা খারাপ করে মুখটা বেজার করে চলে এসেছিল। আর এখানে প্রত্যেকটা মন্দিরে দেখলাম যে অন্যান্য ভাষা, মানে ওড়িয়া ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষার পাশাপাশি বাংলা ভাষাও সমানভাবে সমাদৃত রয়েছে। মানে প্রত্যেকটা মন্দিরের গায়ে বাংলা ভাষাতেও ইনস্ট্রাকশন দেওয়া আছে। মনে হয় প্রচুর পরিমাণে বাঙালিরা আসেন বলে তাদের বোঝার জন্য এই ব্যাপারটা করা হয়েছে। শুধু বাঙালি না, ওড়িয়া, অন্ধ্রপ্রদেশের লোকেরাও এখন আসে। সেদিনকে পুরীর মন্দিরে পুজো দিতে গিয়ে দেখলাম পাঞ্জাবি, মারোয়ারি সবাই আসছেন এখন জগন্নাথ ধামে। তার মানে বোঝাই যাচ্ছে জগন্নাথ ধামের মাহাত্ম্য দিনে দিনে আরও প্রচারিত হচ্ছে। আর এখানে তো সেই 108 শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। ও ত্রম্বকেশ্বর, জলেশ্বর, বৈদ্যনাথ, কেদারনাথ, আরও অনেক ঠাকুর আছেন, অনেক শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করা আছে। বাবা আমার এত মনে টনে নেই, তোমরা যখন আসবে তখন অবশ্যই একটু দেখে নেবে এখানে। আর প্রত্যেকটা শিবলিঙ্গের মাথার উপরে সেই শিবলিঙ্গের পরিচয় সম্পর্কিত সমস্ত কিছুই 3টে ভাষায় দেওয়া আছে, বাংলা, হিন্দি, ইংরেজি, ওড়িয়া, 4টে ভাষায়, 4টে ভাষাতে দেওয়া আছে। তোমরা এসে যখন দেখবে তখন পড়ে নেবে। আর এখান থেকে এত সুন্দর করে সাজানো আছে না, দূর থেকে দেখলে এত ভালো লাগছে। 108 শিবলিঙ্গ একসঙ্গে দেখতে পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আগের বার যখন আমরা এসেছিলাম তখন এই মন্দিরের কথা হয়তো জানতে পারিনি, জানি না এটা কত বছরের পুরনো, কিন্তু মন্দিরের কারুকার্যগুলো দেখে তো মনে হয় বেশ পুরনো মন্দির। তো বেশ ভালো লাগলো। আর মানে অসাধারণ ব্যাপারটা। আর এখানে তো 2-3 জন সেবায়েত আছেন যারা প্রত্যেক দিনই 108 শিবলিঙ্গের মাথার উপরে বেলপাতা ফুল দিয়ে পূজা অর্চনা করে থাকেন। আর এখানে পুজোর অনেক মানে নানান বিধিও রয়েছে দেখলাম, চাল, ফুল, তারপরে কোথাও কোথাও পিতলের বেলপাতা, কোথাও আবার দেখছি যে এমনি সাদা যে সবুজ যে বেলপাতা আছে তাই। আর আমার মতো অনেক দর্শনার্থী আছে, প্রত্যেকে ঠাকুর তো দেখছি, সাথে একটা স্মৃতি হিসেবে ছবিও তুলে নিয়ে যাচ্ছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, দেখো। তো এরকম ছবিগুলো নিয়ে এসছি, মানে এইরকম একটা অসাধারণ দৃশ্যর সাক্ষী থাকবো জীবনে ভাবতে পারিনি। তো নেক্সট টাইম আবার যখন আসবো মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবো যে এবার যা দেখবো বেশ মন থেকে ভালো করে আচ্ছা করে দেখবো। আর এই শিবলিঙ্গ 108 শিবলিঙ্গ দেখার জন্যই কিন্তু মন্দিরে মেন ভিড়টা দেখলাম। প্রচুর মানুষ এখানে আছে এবং লাইন দিয়ে চক্রাকারে দেখছে, নাহলে দেখাও যাবে না। বেশ সুন্দর, মানে মাঝখানে একটা র্যালি করে দিয়েছে, আর মাঝখানে আবার ভি শেপে করে দিয়ে সেখানে শিবলিঙ্গ আছে, তার পাশে ওপরে 2-3টে থাকে কিন্তু শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, বেশ সুন্দর, মানে ব্যবস্থাপনাটাও বেশ সুন্দর। তো ভালোই লাগবে দেখতে। তো সবগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি, কম বেশি ওপর নিচ করে, কারণ এত শিবলিঙ্গ একসঙ্গে দেখা আর পিছনে সামনে ভিড় তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এতটা
ভিডিওটা কতটা কি দেখিয়ে উঠতে পারছি বুঝতে পারছি না, কিন্তু তোমরা যখন পুরীতে যাবে অবশ্যই কিন্তু দেখে নেবে। এরপরে এলাম গ্রহরাজের মন্দিরের সামনে। প্রত্যেকটা আলাদা আলাদা মন্দিরের জন্য আলাদা আলাদা সেবায় নিযুক্ত রয়েছে। আর এই হচ্ছে এখানে ভোগের ঘর। এখানে কিন্তু বেশ বড় বড় উনুনে বড় বড় ডেচকে চাপিয়ে প্রচুর পরিমাণে ভোগ রান্না হয়েছে। মহালক্ষ্মী মন্দির আছে, নৃসিংহদেবের মন্দির আছে, বজরংবলীর মন্দির, লক্ষ্মীনারায়ণ, উফ বাবা অনেক মন্দির, আমি এত কিছু বলতে পারছি না। আর প্রচুর মানুষ এই মন্দিরের সাথে যুক্ত এবং তাদের রুজি রোজগার সম্ভবত এই মন্দিরের ওপরেই ভিত্তি করে হয়েছে। তো এত ভিড় মানুষ, দর্শনার্থী তো আছেই, তার সঙ্গে সেবায়িতরা আছে, প্রচুর মানুষের ভিড়। তো আমি আস্তে আস্তে সেইভাবেই যাচ্ছিলাম। দেখো কত সুন্দর উনুন জ্বলছে, আগুন আর ভোগের একটা অপূর্ব গন্ধ, মানে মনটাকে পরিতৃপ্ত করে তোলে। আর যত রকমের বৈদিক দেবদেবী রয়েছে প্রত্যেক দেবদেবী এখানে পূজিত হন। রথেরও একটা ছোট ব্যবস্থা আছে। আর সবথেকে বেশি অবাক হয়েছে এখানকার মন্দিরে যে কারুকার্যগুলো, দেখো কি অসাধারণ কারুকার্য। মন্দিরে ঢোকার থেকে শুরু করে মন্দিরের চতুর্দিকে যে অ্যাম্বিয়েন্সটা আছে না, সেটাই মনে করিয়ে দেবে যে মানে কতটা প্রাচীনত্ব এবং কতটা বৈচিত্র্যময় ছিল আমাদের ইতিহাস। তো দেখো মানে জগন্নাথ দেব, গণেশ বা বিভিন্ন দেব দেবতার, মানে বিশেষ করে আমাদের বিষ্ণুর বিভিন্ন রূপও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর প্রত্যেকটা পাথরের মূর্তি কিন্তু কোষ্ঠী পাথরের, তাই কালো রঙের পাথরের মূর্তি এখানে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে তো দেবদেবীর সাজ পোশাক তো আছেই। পাখির একটা ছোট্ট চিড়িয়াখানাই বলতে পারো, এখানে এত কিচিরমিচির পাখির কলহল চলছে। আর এটা হচ্ছে সেই গর্ভগৃহ, হয়তো এদের বাৎসরিক উৎসবে এখানেই হয়তো নাম কীর্তনাদি হয়, প্রচুর মানুষের বসার মতো একটা জায়গা। আর তার কারুকার্য কালারফুলটা দেখো, কোনো টাইলস ফাইলস ব্যবহার করেনি। আর এই যে বজরংবলী, আর বজরংবলীর পিছনে যে বিগ্রহ রয়েছে না বজরংবলী, ঠিক আমার বাড়িতেও একই রকমের বিগ্রহ আছে। আমি দেখে মাকে বলছি, মা দেখো একই রকমের বিগ্রহ। আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছ না, প্রত্যেকটা দর্শনার্থী যখন মন্দিরের ভেতরে ঢোকে বা বাইরে আসে তাদেরকে একটু আদর করে যায়, তারাও সাথে সাথে মাথাটা নাড়ায়। তো অদ্রিজাও এর সঙ্গে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছে, অদ্রিজা বেশ আদর করে দিয়েছে, ভীষণ ভালো লাগছে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আসছি, আরও অন্যান্য জায়গায় ঘুরবো। তো আজকে এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকে এই পর্যন্ত, টাটা। অদ্রিজা তুমি একটু টাটা বলে দাও।